যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি। I once again urge the Revolutionary Guard, the Iranian military, police, to lay down your arms and receive full immunity or face certain death. I call upon all Iranian patriots who yearn for freedom to seize this moment. মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি। তেহরানের। আরব আমিরাতে এক বাংলাদেশির প্রাণহানি। কুয়েত বিমানবন্দরে আহত 4। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। খামেনি নিহত হওয়ার পরও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রোববার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি 7 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন সেনারা। জবাবে পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে 3 মার্কিন সেনা নিহতের দাবি করেছে তেহরান। হামলা অব্যাহত রয়েছে কাতার, ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতেও। বাগদাদে 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। এদিন ইরাক, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসিকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও 35টি ড্রোন আঘাত হেনেছে।
হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালে আহমেদ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজ কাম করতে পারছি না, বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 12 জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান। রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরে রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে খামেনি হত্যার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালিয়েছে তারা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের 50টির বেশি গ্রামের মানুষকে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। লেবাননের বেইরুতে শত শত হিজবুল্লাহ সমর্থক সমাবেশ করে খামেনির প্রতি শ্রদ্ধা জানান। ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেন ও মালয়েশিয়ার বাসিন্দারাও।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। স্থানীয় সময় রোববার বেইরুতের দক্ষিণাঞ্চলে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেন তারা। সমাবেশে হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবির পোস্টার হাতে বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে অবস্থান নেন। এ সময় ইরানের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন তারা। একাধিক বক্তা যুক্তরাষ্ট্রের নীতিকে আগ্রাসন আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। আমরা এখানে এসেছি এই হত্যাযজ্ঞ, এই দমন নীতি, এই আক্রমণগুলোকে নিন্দা জানাতে, শোষিতদের জন্য একটি কণ্ঠস্বর উপস্থাপন করতে, দেখাতে চাই আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই। ইরানি পতাকা ও খামেনির ছবি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। একদিন ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাইফেল হাতে সমাবেশে অংশ নেন অনেকেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 17 জন নিহত হয়েছেন। একই দিন ইরাকে মার্কিন দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে বিক্ষোভকারীদের প্রতিহত করে নিরাপত্তা বাহিনী। রোববার রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের করাচি। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, করাচির এমটি খান রোডে কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের ঘটনাও ঘটে, এতে বেশ কয়েকজন হতাহত হন। পুলিশ ও রেঞ্জার্স সহ আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভের কারণে করাচির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুলতানাবাদ থেকে মায়েকোলাচি অভিমুখে যাওয়ার রাস্তাটি বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের এক পর্যায়ে করাচিতে অবস্থিত জাতিসংঘের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদকারীরা। খামেনি হত্যার প্রতিবাদে ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রোববার বিক্ষোভকারীরা সব বাধা ভেঙে বাগদাদে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। তাদের হাতে ইরান ও খামেনি ছবি সম্বলিত পতাকা দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে তাদের প্রতিহত করার চেষ্টা করে ইরাকের নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র টেক্সাসে পানশালায় বন্দুক হামলায় নিহত 2, আহত 14, পুলিশের গুলিতে অস্ত্রধারীর প্রাণহানি। সন্ত্রাসী কর্মকাণ্ড ধারণা মার্কিন গোয়েন্দা সংস্থার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ রয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর সামনে আসছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। শনিবার তেহরানের কমপ্লেক্সে মার্কিন আগ্রাসনে খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এছাড়াও যৌথ হামলায় সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভুলেশনারি গার্ড কার্পস বা IRGCর শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপরও নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ইরান জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও বেশ কয়েকজন কমান্ডার মারা গেছেন।
সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরায়েলকে খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। সেই খবরের ভিত্তিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও উপস্থিত থাকবেন এমন তথ্য পায় সংস্থাটি। এরপরই হামলার সময় বদলে ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এ কৌশলেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে দ্রুত সময়ে হত্যা করা সম্ভব হবে। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। ঘাঁটি থেকে উড্ডয়ন শুরু করে একের পর এক যুদ্ধ বিমান। বিমানগুলো ছিল দীর্ঘ পাল্লা ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা পর ক্ষেপণাস্ত্রগুলো তেহরানের কমপ্লেক্সে আঘাত হানে। এ সময় কমপ্লেক্সের একটি ভবনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। পাশের আরেকটি ভবনে ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। সিআইএ কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরার এমনকি অভ্যাসেও নজর রেখেছিল। খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের সঙ্গে নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে ইসরায়েল। এ হামলা দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্যের সমন্বয় ছিল। বিশেষ করে গেল কয়েক বছরের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানে আক্রমণের আগে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন সৌদি যুবরাজ, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। বিশ্লেষণে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল সৌদি আরব ও ইসরায়েল। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গেল 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপের আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও দেশটির ইসলামী শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে হামলার জন্য কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপের আহ্বান জানান। একই সময়ে প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানকে অস্তিত্বের হুমকি আখ্যা দিয়ে হামলার পক্ষে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করেন। প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ওয়াশিংটনে বৈঠকে সৌদি যুবরাজ সতর্ক করেছিলেন, এখন আঘাত না করলে ইরান আরও শক্তিশালী হবে। তবে একই সময়ে রিয়াদ ঘোষণা দেয়, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো সুরক্ষা এবং তেহরানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার কৌশলগত ভারসাম্য থেকেই এমন দ্বৈত বার্তা এসেছে। গেল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিম আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আপোষহীন ছিলেন তিনি। নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ বিক্ষোভ সামলে ইরানকে পরিণত করেছিলেন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে। তবে শেষ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেলেন ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম সৈনিক। পশ্চিমা আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর গর্জে উঠবে না এই দারাজ কণ্ঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় থেমে গেল আয়াতুল্লাহ আলী খামেনির আপোষহীন লড়াই।
1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। 1979 সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে শক্তিশালী করতে পালন করেন মুখ্য ভূমিকা। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। দীর্ঘ 37 বছরের শাসনামলে অসংখ্যবার খামেনির জীবন নাশের চেষ্টা চালানো হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়। তবুও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। খামেনির আমলেই ইরান সামরিক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে। অত্যাধুনিক মিসাইল, ড্রোন ও সমরাস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি, যা পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একাধিকবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়ে তিনি প্রমাণ করেছেন মার্কিন আধিপত্যবাদকে তোয়াক্কা করেন না। ঘনিষ্ঠ সহযোগী কাশেম সোলাইমানি ও ইব্রাহিম রাইসিকে হারানোর শোকেও তিনি ছিলেন অটল ও অবিচল। অবশেষে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতি ঘটল আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে পদার্পণ করেছে। কে হবেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3 যুগেরও বেশি সময় ধরে দেশ শাসন করা খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর ওপর। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে শর্ত হলো নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল অনুগত্য থাকতে হবে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বর্তমানে আলোচনায় রয়েছে। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি, যার সাথে বিপ্লবী গার্ড বাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। এরপরে আলী রেজা আরাফির নাম আলোচনায় রয়েছে। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ইসলামিক সায়েন্স একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নামও শোনা যাচ্ছে, যদিও তিনি সরকারি কোনো পদে নিযুক্ত নন। দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকদের সঙ্গে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়। এছাড়াও তালিকায় রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজেই। তিনি 1991 থেকে 1994 সাল পর্যন্ত গোয়েন্দা মন্ত্রণালয়ের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশের শাসনভার পরিচালনা করবে। এই কাউন্সিলে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই পরিষদ নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তদারকি করবে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, হামলায় নিহত 1, আহত 7। রাফা সহ সব সীমান্ত বন্ধ রেখেছে দখলদার বাহিনী, চেকপয়েন্টে আটকা শত শত মানুষ।
নিজের আমেরিকা ফার্স্ট নীতি আর শান্তির প্রতিশ্রুতি ভুলে ইরানের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ট্রাম্পের নিজের নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ছক বাস্তবায়নের অংশ। States military began major combat operations in Iran. ডোনাল্ড ট্রাম্পের মুখে এখন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো সুর। গত মে মাসেও যিনি বলেছিলেন বিদেশি শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্র আর নাক গলাবে না, সেই তিনি এখন ইরানে স্বাধীনতা আনার দোহাই দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের পেছনে মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলি এজেন্ডাই মুখ্য। গত 2 দশক ধরে ইসরায়েল ওয়াশিংটনকে যেভাবে পরিচিত করেছে, এই হামলা তারই চূড়ান্ত ফল। যুদ্ধের নেপথ্যে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হুমকিকে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করার পর নেতানিয়াহু নতুন করে ভয় দেখান ব্যালিস্টিক মিসাইল নিয়ে। ট্রাম্পও সেই সুর মিলিয়ে দাবি করেছেন ইরানি ক্ষেপণাস্ত্র নাকি শিগগিরই যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানবে, যদিও তার এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা তথ্যেও এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যখন ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফলপ্রসূ কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক তখনই শুরু হলো এই আক্রমণ। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের জামাল আবদি মনে করেন, কোনো কূটনৈতিক সমাধান যেন না হয় সেটি নিশ্চিত করতেই আলোচনার মাঝপথে যুদ্ধ শুরু করা হয়েছে। ট্রাম্পের নিজস্ব ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেখানে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছিল, সেখানে এই যুদ্ধ মার্কিন জনগণের ইচ্ছারই পরিপন্থী বলে মনে করেন অনেকে। জনমত জরিপে মাত্র 21% মার্কিন নাগরিক এই যুদ্ধের পক্ষে মত দিলেও ট্রাম্প একে বলেছেন মহৎ মিশন। নিজ দেশের সীমানা ছেড়ে 1000 মাইল দূরের এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কি দেবে, নাকি আরও একটি দীর্ঘস্থায়ী সামরিক চোরাবালিতে আটকে যাবে যুক্তরাষ্ট্র? সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। স্থানীয় সময় রোববার দেশটির অস্টিন অঞ্চলে একটি বারে রাতভর এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্টিন পুলিশের প্রধান এলিসা ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন, তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। Well, thank you all for being here. We had a call came in that someone was shooting on so rapidly and save lives. Thank you all very much. Obviously, it's still way too early in the process to determine an ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের 2টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এদিকে আবুধাবিতে মার্চের শুরুতে বৈঠকের কথা থাকলেও ইরানকে ঘিরে উত্তেজনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াশিংটন, মস্কো, কিয়েভ ত্রিপক্ষীয় পরবর্তী শান্তি বৈঠকের সময় ও স্থান নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভ ও ঝাপোরিঝিয়া অঞ্চলের 2টি বসতি নিয়ন্ত্রণে আনার দাবি করে রাশিয়া। এদিকে পাল্টা হামলা চালিয়ে বেলগোরদ অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি করে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেও কিয়েভ সবচেয়ে কঠিন শীত পার করেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাপমাত্রা নেমে যায় -20 ডিগ্রি সেলসিয়াসে। সে সময়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয় বলে অভিযোগ জেলেনস্কির। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই রাশিয়া 1720টির বেশি ড্রোন, প্রায় 1300 গাইডেড এয়ার বোমা এবং শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সামাজিক মাধ্যমে জানান জেলেনস্কি। এদিকে আবুধাবিতে মার্চের শুরুতে বৈঠকের কথা থাকলেও ইরানকে ঘিরে উত্তেজনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ত্রিপক্ষীয় পরবর্তী শান্তি বৈঠকের সময় ও স্থান নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর। জেনেভায় সবশেষ বৈঠক কঠিন ছিল বলে জানিয়েছে কিয়েভ ও মস্কো, যদিও আলোচনার অগ্রগতির কথা জানায় ওয়াশিংটন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। গেল 24 ঘন্টায় গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। এদিকে রাফাহ সহ অন্য সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে শত শত মানুষ চেক পয়েন্টে আটকা পড়েছেন।
গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন এখনও থামেনি। স্থানীয় সময় রোববার গাজার হাসপাতালগুলোতে হতাহতদের আনা হয়, তবে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল বহু এলাকায় পৌঁছাতে পারছে না বলেও জানান তারা। এদিকে রাফা সীমান্তের পাশাপাশি অন্য সব সীমান্তেও ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার দিনই বন্ধ করে দেয় তেল আবিব। শুধুমাত্র জরুরি কর্মীদের জন্য পথ খোলা রাখা হয়। এতে শত শত মানুষ চেকপয়েন্টে আটকা পড়েন। শিক্ষার্থীদের স্কুল কলেজে পৌঁছানো ব্যাহত হওয়ায় অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। গাজা কর্তৃপক্ষ বলছে, রাফা সীমান্ত বন্ধ থাকলে আহত রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে, যা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। 2025 সালের 11 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি সহিংসতা পুরোপুরি থামেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত 629 জন নিহত ও 1693 জন আহত হয়েছেন। পাশাপাশি 735টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে বলে মত বিশ্লেষকদের। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের হামলায় গত কয়েকদিনে আফগানিস্তানে প্রায় 1000 তালেবান সেনা হতাহত হয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সীমান্ত সংঘাতে অন্তত 415 তালেবান যোদ্ধা নিহত এবং 580 জনের বেশি আহত হয়েছেন। তার দাবি, হামলা চালিয়ে 182টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। that India intends carrying out military action against Pakistan. ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল করেছে পর্তুগালের হাজারো শ্রমজীবী। প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। প্রস্তাবিত লেবার প্যাকেজে না ন্যূনতম মজুরি বাড়ানো হোক বা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিলের দাবি নিয়ে চলমান ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশটির শ্রমিক ইউনিয়ন সিজিটিপির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। সমাবেশে অংশ নেন দেশটির পেশাজীবীদের অধিকাংশ সংগঠন। বিক্ষোভ র্যালিতে ক্ষমতাসীন ডানপন্থী সরকারের নানা পদক্ষেপের কড়া প্রতিবাদও জানান অংশগ্রহণকারীরা। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই সহজ হবে বা কর্মঘণ্টা বাড়বে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ শ্রমিকদের নানা অধিকার খর্ব হবে বলে দাবি বিক্ষোভকারীদের। এতে অংশ নেন দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরাও। এই কারণে এই সমাবেশটি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে অভিবাসীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা অভিবাসীরা এমনিতেই শ্রম শোষণের শিকার হয়। এই আইন আরো বেশি শ্রম শোষণের সুযোগ করে দেবে। বিলটি অনুমোদন পেলে সংসদে প্রধান বিরোধী দল ডানপন্থী সেগার সমর্থনে অন্যান্য বিতর্কিত কয়েকটি বিলের মতো সহজেই পাশ হবে বলে আশঙ্কা করছে আয়োজকরা। দ্রুত এই প্রস্তাব বাতিল না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধেই আজকে আমাদের এই বিক্ষোভ। নতুন প্রস্তাবে উৎপাদনশীলতা বাড়ানোর নামে সরকার কর্মীদের স্বাভাবিক অধিকার কেড়ে নিতে চাইছে। এই কর্মীদেরকে মালিকপক্ষের একরকম দাস হয়ে থাকতে হবে, যা কোনোভাবে কাম্য নয়। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল চেয়ে এরই মধ্যে বেশ কয়েকটি বড় বিক্ষোভ ও দেশটির ইতিহাসের অন্যতম বড় সাধারণ ধর্মঘট বা কর্মবিরতিও পালন করেছে শ্রমজীবীরা। ধারাবাহিক আন্দোলনের পরেও সরকার প্রস্তাবিত শ্রম আইন থেকে সরে না আসায় ক্রমশই ক্ষোভ বাড়ছে শ্রমজীবীদের মধ্যে। তারা আশা করেন সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, শ্রমিকদের অধিকার খর্ব করে এমন কোনো আইন বাস্তবায়ন করবে না সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফ্রান্সের পৌর নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্যারিসের লা কর্নভ পৌর এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আকাশ বড়ুয়া। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতির জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি তার। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী শহর লা কর্নভে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেলভুক্ত প্রার্থীদের। এবার এই পৌরসভায় কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রার্থী।
রোববার লাকর্ণ পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা। নাদিয়া সাবুন প্যানেল থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আকাশ বড়ুয়া। তিনি জানান, নির্বাচিত হলে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। আমার দল, আমি যদি ওখানে জয়লাভ করি তাহলে বাংলাদেশিদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বলতে গেলে বাড়ি, ঘর বাড়ি, শিক্ষা, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করব। আমরা সবাই ভোট দিবেন আমার প্যানেলকে, নাদিয়া সাবুনকে, সুতরাং যেন আমরা জয়যুক্ত করে আপনাদের পাশে দাঁড়াতে পারি। প্রবাসী বাংলাদেশিরা বলেন, একজন বাংলাদেশি নির্বাচিত হলে তা কমিউনিটির জন্য গর্বের। পাশাপাশি ফরাসি সমাজে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ বাড়বে। বাংলাদেশি কমিউনিটি এবং ফ্রান্সের কমিউনিটির সাথে সংস্কৃতির সাথে মেলবন্ধন করে একটা বাংলাদেশি এবং ফ্রান্সের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আকাশ বড়ুয়া তিনি প্রবাসী বাংলাদেশি সহ সকলের জন্য যেসব সুবিধার দরকার সেসব সুবিধার জন্য উনি সুন্দররূপে সুচারুরূপে কাজ করতে পারবেন। আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত কারা জয়ী হবেন তা নির্ধারণ করবেন ভোটাররাই। তবে প্রচারণা ও প্রতিশ্রুতিতে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে লাকর্ণ এলাকা। স্থানীয় বাংলাদেশিদের প্রত্যাশা, বাংলাদেশি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দেখছেন আন্তর্জাতিক সময়। রমজান উপলক্ষে সিডনিতে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বিরোধী দল লিবারেল পার্টি। সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশে অধ্যুষিত লাকাম্বা ব্রাঞ্চ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিডনির বিখ্যাত লা মন্তাজ ভেন্যুতে বিরোধী দল লিবারেল পার্টির ল্যাকাম্বা শাখা ইফতার ও নৈশভোজের আয়োজন করে। 2021 সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি বর্তমানে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে, যেখানে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ। বাংলাদেশি বংশোদ্ভূত মাস্টার সায়ানের কোরআন তেলাওয়াত ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, মেয়র, ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। লিবারেল ল্যাকাম্বা শাখার প্রেসিডেন্ট ও প্রধান আয়োজক বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জামান অতিথিদের সামনে তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দৃষ্টান্তমূলক সাফল্য তুলে ধরেন। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মারাত্মক প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। এর ফলে অনিশ্চয়তায় পড়েছে মার্চের শেষ সপ্তাহে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিসিমা। এছাড়াও শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়েও আছে সংশয়। ভক্তদের কাছে ইউরোপ ও ল্যাটিন চ্যাম্পিয়নদের নিয়ে বহুল প্রত্যাশিত এক ম্যাচ ফিনালিসিমা। বেশ কিছুদিন ধরে চলা অনিশ্চয়তার পর আর্জেন্টিনা ও স্পেনের এই বিগ ভোল্টেজ ম্যাচ আয়োজনের সূচি ফিফা নির্ধারণ করে 27 মার্চ। সমর্থকরা যখন মেসি ইয়ামালের দ্বৈরথ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আবারও অনিশ্চয়তার কালো মেঘ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আসলে তৈরি করেছে এই শঙ্কা। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, পরবর্তীতে আয়োজক কাতার সহ আরবের কয়েকটি দেশ এতে আক্রান্ত হলে অনিশ্চয়তা তৈরি হয় ফিনালিসিমা নিয়ে। যদিও ফিফার পক্ষ থেকে এই বিষয়ে এখনো দেয়া হয়নি আনুষ্ঠানিক বিবৃতি। শুক্রবার কার্ডিফে বসে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভা। সেখানে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হয় এই বিষয়টি। শুধু ফিনালিসিমা নয়, এই অস্থিরতায় অনিশ্চয়তা তৈরি করেছে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণও। কারণ এবারের আসরের প্রধান আয়োজক যে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। এদিকে এরই মধ্যে এই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। সোমবার কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবের ক্লাব আল আহলি ও কাতারের আল দুহাইল মুখোমুখি হওয়ার কথা ছিল। একই দিনের সূচিতে সংযুক্ত আরব আমিরাতে ছিল শাবাব আল আহলি ও টাক্টর এফসির ম্যাচ। এই ম্যাচগুলো আপাতত স্থগিত করেছে এএফসি। এছাড়াও স্থগিত করা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ার্টার ফাইনালের ম্যাচও।
শুধু ফুটবল নয়, যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেট আঙ্গনেও। নিরাপত্তা শঙ্কার কারণে আবুধাবিতে পাকিস্তান শাইন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের 50 ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, এরই ধারাবাহিকতায় দুবাই আক্রান্ত হয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ। আধুনিক সুযোগ সুবিধা ও সবুজে ঘেরা এই স্টেডিয়াম। মূল ভেন্যুর পাশে রয়েছে জিম, একাডেমি ও শিশুদের খেলার মাঠ। সিডনি থেকে বিস্তারিত থাকছে পারভিন আক্তারের প্রতিবেদনে। শান্ত সিডনিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই স্টেডিয়ামকে দিয়েছে ভিন্ন রূপ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কারণে স্থানীয়দের কাছে কমব্যাংক স্টেডিয়াম নামেই এটি বেশি পরিচিত। এএফসি নারী এশিয়ান কাপের কারণে নতুন রূপে সেজেছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। আধুনিক আলোকসজ্জা, অত্যাধুনিক মিডিয়া সেন্টার, দৃষ্টিনন্দন গ্যালারি, বিশ্বমানের টার্ফ। গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা 30,000। সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়াম কমব্যাংক। মূল স্টেডিয়ামের সামনেই আছে ক্রিকেট মাঠ, আধুনিক একাডেমি ও জিম সুবিধা। এই মাঠের বড় বৈশিষ্ট্য, দর্শক ও খেলার মাঠের দূরত্ব খুবই কম। চারদিকে সমান উচ্চতার গ্যালারি তৈরি করে আনা হয়েছে চমৎকার আবহ। এটি ওয়েস্টার্ন সিডনি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। ফুটবলের পাশাপাশি রাগবিও হয় এই মাঠে। আন্তর্জাতিক ফুটবল ও রাগবির বড় ম্যাচ নিয়মিত আয়োজন করা হয় এখানে। বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এশিয়ান কাপ যাত্রার সঙ্গীও হবে এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে 2 ম্যাচ এই ভেন্যুতেই খেলবে আফিদারা। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম তাই সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। আধুনিক সুযোগ সুবিধার এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম নির্মিত হয় 2019 সালে। নির্মাণে ব্যয় করা হয়েছে 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামেই আগামী 3 মার্চ স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি ইরানের। পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত। কাতার, ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা অব্যাহত। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে পানশালায় বন্দুক হামলায় নিহত 2, আহত 14। পুলিশের গুলিতে অস্ত্রধারীর প্রাণহানি। সন্ত্রাসী কর্মকাণ্ড ধারণা মার্কিন গোয়েন্দা সংস্থার। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টায় সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ রোজা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।